হাই এভরিওয়ান, আমরা আগের ক্লাসে কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি টপিকটা কমপ্লিট করে ফেলেছি। আজকের ক্লাসের টপিকটা শুরু করার আগে আমরা একবার দেখে নিই আমাদের রোড ম্যাপ, আমরা কোন জায়গাতে আছি এবং আরও কত দূর যেতে হবে। আমরা বলেছিলাম এই চ্যাপ্টারকে দুটো ভাগে ভাগ করে ফেলেছি, একটা হচ্ছে ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ আর একটা ইন্ডিয়াস ফরেন ট্রেড। ফরেন ট্রেডটাকে আমরা পরে পড়ছি, আমরা এখন পড়ছি ইন্ডিয়াস ফরেন এক্সচেঞ্জ। আচ্ছা, এই ফরেন এক্সচেঞ্জকে আমরা 7টা সমান মানে ছোটো ছোটো অংশে ভাগ করে ফেলেছি। তার মধ্যে 4টা অংশ আমাদের কমপ্লিট করা হয়ে গেছে। প্রথমটা হচ্ছে এক্সচেঞ্জ রেট, 2 নম্বর হিস্ট্রি অফ ইন্ডিয়ান এক্সচেঞ্জ রেট সিস্টেম, তারপর 3 নম্বরটা হচ্ছে রিজার্ভ অ্যাডিকুয়েসি, 4 নম্বর কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি, 5 নম্বর আজকের টপিক হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি। আচ্ছা, এই টপিকটা শুরু করার আগে আমাদের একটা ছোট্ট ইম্পর্টেন্ট টার্মটাকে পড়তে হবে, সেটা হচ্ছে ডাচ ডিজিজ, যেটা চাকরি পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং কি কনসেপচুয়াল ক্ল্যারিটির জন্য খুবই দরকারি। আচ্ছা, তো চলো শুরু করি আমাদের ডাচ ডিজিজের টপিকটা। ধরে নাও কোনো একটা XYZ, যে কোনো একটা দেশে কোনো একটা তেলের খনি পাওয়া গেল। তাতে কি যে সেখানে সমস্ত শেয়ার, সেই দেশের অন্যান্য কোম্পানির যে শেয়ারগুলো, সেগুলো কিন্তু আস্তে আস্তে বিক্রি হতে থাকবে এবং সেগুলো কিন্তু সেগুলো শিফট হতে থাকবে সেই দেশের তেলের খনির দিকে। আর ফরেন ইনভেস্টমেন্ট যা থাকবে সবই হচ্ছে কি একটা আকর্ষণীয় হবে কিসের জন্য? তেলের খনির জন্য। এর ফলে কী হবে যে একটা সময় কি যে যখন তেল উত্তোলন হবে এবং ক্রুড অয়েল যখন মার্কেটের আন্তর্জাতিক বাজারে বিক্রি করা হবে, তখন বিরাট এক পরিমাণ ফরেন এক্সচেঞ্জ কিন্তু সেই দেশের XYZ দেশের কাছে চলে আসতে থাকবে। তাতে কি সেই দেশের কারেন্সি যথেষ্ট স্ট্রং হবে। এবার বোঝো ব্যাপারটা, যখন কোনো একটা দেশের কারেন্সি খুব বেশি স্ট্রং হয় না, আমরা আগের ক্লাসে পড়েছি, যদি কোনো একটা দেশের কারেন্সি খুব বেশি শক্ত হয় বা খুব বেশি দামি হয়, তখন সেই দেশের এক্সপোর্ট খুব কমে যায় এবং ইম্পোর্টের পরিমাণ বাড়তে থাকে। আচ্ছা, আবার উল্টোভাবে যদি কারেন্সির হঠাৎ করে নেমে যায়, এর দাম যদি খুব বেশি নেমে যায়, তখন ইম্পোর্টের পরিমাণ হ্রাস পায় কিন্তু এক্সপোর্টের পরিমাণ কিন্তু বাড়তে থাকে। তার মানে কোনো একটা দেশের কারেন্সি খুব তাড়াতাড়ি মানে গ্রো করাও ঠিক নয়, আবার সেই কারেন্সি খুব তাড়াতাড়ি ডিমিনিশ বা নেমে যাওয়াটাও ঠিক নয়। তবে হ্যাঁ, এটাও মাথায় রাখতে হবে যে কোনো একটা দেশের কারেন্সি মানে এর দাম যদি বেড়ে যায়, সেটা ভালো লক্ষণ, সেটা যেন ধীরে ধীরে বাড়তে থাকে, যাতে কি না এই যে তার নেগেটিভ ইম্প্যাক্টগুলো, সেই ইম্প্যাক্টগুলো যাতে না দেখা যায়। আচ্ছা, এবার আমরা আবার মূল টপিকে ফিরে আসি। যখন ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম প্রোডাক্ট সেটা যদি আন্তর্জাতিক বাজারে যদি বিক্রি হতে থাকে প্রচুর পরিমাণে, তখন কিন্তু প্রচুর পরিমাণ এক্সচেঞ্জ রিজার্ভ মানে ফরেন এক্সচেঞ্জ সেটা কিন্তু সেই দেশের মানে কি জমা হতে থাকবে এবং সেই কারেন্সি কিন্তু এর দাম বাড়তে থাকবে। তখনই কিন্তু প্রবলেম হবে, এক্সপোর্ট কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আবার ইম্পোর্টস তো সেক্ষেত্রে ভুলেই যাও, এক্সপোর্টটাই মানে কি যে অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের ইকোনমিক অ্যাক্টিভিটি যা হচ্ছে, মেশিনারিজ হোক, এগ্রিকালচারাল হোক না কেন, কারণ কি ওরা সেই সেক্টরে কাজে পয়সা লাগাবেই না, তারা বেশিরভাগই হচ্ছে অয়েলের দিকে লাগাবে। এতে করে কি আনুষঙ্গিক সমস্ত ইকোনমিক অ্যাক্টিভিটি কিন্তু ধ্বংস হয়ে যাবে বা তার মান খুবই পড়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে। তার মানে কি, যদি ভালো নিউজ পাওয়া যায় কোনো একটা দেশে, তবে কিন্তু তার ইকোনমিক কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়া মানে আশ্চর্যজনক কিন্তু কিছুই নয়। তো এটাই হচ্ছে ডাচ ডিজিজ, যে কোনো একটা দেশে খুব ভালো সংবাদ পাওয়া সত্ত্বেও তাদের ইকোনমিক মানে কি যে যে একটা ফ্রেমওয়ার্কটা, সেটা কিন্তু নষ্ট হতে পারে। এটাই হচ্ছে ডাচ ডিজিজ। তার মানে কি, খেয়াল রেখো ডাচ মানে আমরা এক্সাম্পল কী নিলাম, তেলের যখন কোনো একটা পার্টিকুলার সেক্টর খুব বেশি জাঁকজমকভাবে হয়, তখন সেই দেশের কারেন্সি খুব বেশি দাম হঠাৎ বেড়ে যেতে পারে। আর তার ফলে কী হতে পারে, ইম্পোর্ট এক্সপোর্ট অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টের মানে কি খারাপ হয়ে যেতে পারে, শুধুমাত্র পেট্রোলিয়াম প্রোডাক্টের উপরই অর্থনীতি টিকে থাকতে পারে। এটাই হচ্ছে ডাচ ডিজিজ। ঠিক আছে, আমরা আমাদের ডাচ ডিজিজ টপিকটা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা পড়বো হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি। তো কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি আর ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি, এই দুটোর মধ্যে কনফিউজ করা যাবে না। কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি বলতে বোঝায় যে আমরা মানে আমাদের রুপিকে ডলারে কনভার্ট করার মানে প্রবণতা বা এবিলিটি কত আছে সেটাকে নির্দেশ করে। আমি 100 রুপি দিলাম, সেটা আমি ডলারে কত পাবো।
এটা কনভার্টিবিলিটি অফ ইন্ডিয়ান রুপি। এবার ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি, আগেটা যদিও ডলারে কনভার্ট হচ্ছিল কিন্তু ওটা ইন্টারন্যাশনালাইজেশন ছিল না, যদিও ইন্টারন্যাশনাল ফরেন এক্সচেঞ্জ হচ্ছিল সেখানে। কিন্তু ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি বলতে বোঝায় যে আন্তর্জাতিক বাজারে ইন্ডিয়ান রুপির গ্রহণযোগ্যতা কতটুকু আছে। এই যে মানে অন্যান্য বিদেশি মার্চেন্টরা তখনই এটাকে গ্রহণ করবে যদি যদি ইন্ডিয়ান রুপি স্টেবল হয়, মানে এর দাম যেন খুব তাড়াতাড়ি না নামে। এখন ইন্ডিয়ান রুপির স্টেবিলিটি খুব একটা বেশি আমি ভালো বলবো না, যদি ডলারের আছে, ডলারের দাম বেড়েই যাচ্ছে, তার মানে তার স্টেবিলিটি বেশি। তার মানে রিজার্ভ তুমি যদি করতে চাও, গোল্ডে যেমন মানুষ রিজার্ভ করে রাখে, একটা সময় দাম বেড়ে যায়, তার মানে সেখান থেকে লাভ সেখানে হয়। কিন্তু আবার ডলারে কিন্তু ইনভেস্ট করা সম্ভব, যেহেতু ডলারের দাম কিন্তু রুপির তুলনায় বেড়েই যাচ্ছে। তাহলে তুমি ডলার ইনভেস্ট করো, সেটা 1 বছর পরে বিক্রি করো, মানে কি এক্সচেঞ্জ করো, তুমি বেশি মানে কি ইন্ডিয়ান রুপি কারেন্সি পেতে পারো। তো তার মানে বিদেশি মার্চেন্টরা বা ব্যবসায়ীরা এই ইন্ডিয়ান রুপিকে তখনই গ্রহণ করবে যদি এর দাম বাড়তে থাকে। 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে কি যে ইন্ডিয়ার 100% মানে কি যে কনভার্টেবল করতে হবে ইন্ডিয়ান রুপিকে, মানে ফুললি কনভার্টেবল করতে হবে। ফুললি কনভার্টেবল করার অর্থ হচ্ছে কি যে প্রচুর পরিমাণে হচ্ছে কি তারা তাদের দেশের কারেন্সির সঙ্গে ইন্ডিয়ানের সঙ্গে কনভার্টেবল করার প্রবণতা, তার মানে সাফিসিয়েন্ট পরিমাণ ইন্ডিয়ান রুপি মার্কেটে অ্যাভেলেবেল থাকতে হবে। আর এরকম রেস্ট্রিকশন লাগানো যাবে না ইন্ডিয়াতে যে শুধুমাত্র কারেন্ট অ্যাকাউন্টের ক্ষেত্রেই যে ফুললি কনভার্টেবল করা গেল, কিন্তু ক্যাপিটাল অ্যাকাউন্টের ক্ষেত্রে পার্শিয়ালি কনভার্টেবল করা গেল। ক্যাপিটাল এটাকে, এই রেস্ট্রিকশনটাকে তুলে দিতে হবে, যাতে কি না যে অনেক বেশি ফ্লেক্সিবিলিটি পায় মার্চেন্টরা, যাতে বিরাট বড় অ্যামাউন্টের ট্রানজ্যাকশন করতে পারে, তো তখনই হচ্ছে গ্রহণযোগ্য হবে। আচ্ছা, এর সুবিধা হচ্ছে কি যে যখন ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি হবে বা ইন্টারন্যাশনালাইজেশন হবে, তখন কিন্তু খুব বেশি ডিমান্ড বাড়বে, ইন্ডিয়ান রুপির ডিমান্ড বাড়বে। আর যখন ডিমান্ড বাড়বে তখন অটোমেটিকভাবে কিছুটা হলেও এই ডিমান্ডটাই তার দাম বাড়িয়ে দেবে, ইন্ডিয়ান রুপির দাম বাড়িয়ে দেবে, যেমনটা আমরা ডলারের ক্ষেত্রে দেখতে পাই। আচ্ছা, যেমন একটা ফর এক্সাম্পল, ইন্ডিয়া কি এখনও পর্যন্ত কোনো স্টেপ নেয়নি এর ক্ষেত্রে? নিয়েছে। ফর এক্সাম্পল মাসালা বন্ড, আমি আগে বলেছিলাম মাসালা বন্ড, ইন্ডিয়ান কারেন্সি বিদেশের মার্চেন্টের সাথে ব্যবসা যখন হচ্ছে, সেখানে ইন্ডিয়ান রুপির মাধ্যমে হচ্ছে এক্সচেঞ্জ হচ্ছে, পণ্য বা গুডস অ্যান্ড সার্ভিসেস এক্সচেঞ্জ হচ্ছে। এটাই হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন অফ রুপি। আমরা টপিকটা কমপ্লিট করলাম। তার মানে আমরা আজকের ক্লাসে কী পড়লাম? প্রথম হচ্ছে ডাচ ডিজিজ, আর একটা হচ্ছে ইন্টারন্যাশনালাইজেশন অফ ইন্ডিয়ান রুপি। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে আমরা আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টপিক নিয়ে আসবো। বাই।